তৃণমূলের রাজত্বে বাংলার সীমান্ত দিয়ে ভুরি ভুরি বাংলাদেশি অনুপ্রবেশ। কি নতুনত্ব কিছু মনে হচ্ছে? কি অবস্থা ভাবুন। শাসক দলের অঙ্গুলি হেলনে এই অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনা এখন এতটাই জলভাত হয়ে গিয়েছে যে এই খবর আপনাকে আর উত্তেজিত করছে না, আপনাকে ভাবাচ্ছে না যে এই পরিস্থিতি আপনার জন্য, আপনার পারিপার্শ্বিক লোকজনের জন্য কতটা ভয়ঙ্কর এবং উদ্বেগজনক। একেবারে গা সওয়া হয়ে গিয়েছে। একবার সীমানা পেরিয়ে ঢুকে পড়লেই হলো, ফ্যালো করি মাখো তেল। তারা আসছে, টাকা দিচ্ছে, ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েও নিচ্ছে, এমনকি ভোটও দিচ্ছে। শাসক দলের বদান্যতায় বসবাস করছে বহাল তবিয়তে, আপনারই মতন সুযোগ সুবিধা পাচ্ছে। একেবারে সবটাই বায়ে হাতকা খেল। সবটা যদি মেনেও নেওয়া যায়, কিন্তু এই বিষয়টা কি ভাবতে পারেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানে, সেই কালীঘাটেই দীর্ঘদিন ধরে লুকিয়েছিল একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, আর তার স্বরূপ জানা যেত না যদি না একটা পথ দুর্ঘটনা ঘটত। নমস্কার, আমি তপজা, আপনাদের স্বাগত মাধ্যমে। আজ আমরা আলোচনা করব ওই ঘটনা নিয়ে যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্যের ইন্টেলিজেন্স নামক বিষয়টি ঠিক কতটা ঠুনকো, গোয়েন্দা বিভাগ কতটা ব্যর্থ, বা কতটা তারা চলে শাসক দলের অঙ্গুলি হেলনে। আসুন প্রথমেই জেনে নিই ঠিক কি ঘটেছিল কালীঘাটে। 18ই মে সকাল 6টা 25 মিনিট আজাদ নামে এক ব্যক্তি একটি প্রাইভেট কার চালাচ্ছিলেন। কালী মন্দির রোড ধরে গাড়ি চালানোর সময় সদানন্দ রোডের মোড়ে নেতাজিনগর থানার এএসআই সুসেন দাসকে তিনি ধাক্কা মারেন। গুরুতর আহত হন ওই পুলিশ অফিসার। পরে তাকে এসএসকেএম হাসপাতাল এবং সেখান থেকে কোঠারি মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরই পুলিশ নিয়ম মাফিক গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করছিল। সেই সময়ই তার পরিচয় নিয়ে সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের। তদন্তে বেরিয়ে আসে আজাদ শেখ আসলে ভারতীয় নন, বাংলাদেশি নাগরিক। তার কোনো বৈধ নথি নেই। তাহলে কিভাবে ওই ব্যক্তি ভারতে এসে আস্তানা গাড়লেন? তার থেকেও বড় প্রশ্ন, এই জাল পরিচয়ে প্রাইভেট গাড়ি বা পেলেন কিভাবে? বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাস করছিলেন কিভাবে? তাছাড়া আজাদ কিভাবে সীমান্ত পার হয়ে ভারতে এলেন? কারা তাঁকে আশ্রয় দিল? এবং তার দীর্ঘদিনের ভারতবাসের পিছনে কোনো সংগঠিত চক্র কাজ করছে কিনা উঠে আসছে এমন হাজারো প্রশ্ন। কলকাতা পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী আজাদ শেখ তার প্রকৃত পরিচয় গোপন করে পুলিশের কাছে ভুয়ো তথ্য জমা দেন। দাবি করেন তিনি উত্তর 24 পরগনার খাসসনকদাহর বাসিন্দা। তবে পরে তার প্রকৃত ঠিকানা জানা যায়। আদতে তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারির বাসিন্দা। এই ঘটনায় কালীঘাট থানায় ফরেনার্স অ্যাক্টের 14(a)(b) ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার 212 ধারায় মামলা রুজু করা হয়েছে। কিন্তু আজাদ তো শুধু একা নয়। গত কয়েক মাসে এমন অসংখ্য অবৈধ বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন দেশের নানা প্রান্তে। 2016 সালে ভারত সরকারের একটি রিপোর্ট অনুযায়ী প্রায় 2 কোটির বেশি বাংলাদেশি অভিবাসী অবৈধভাবে ভারতে বসবাস করছেন। এই সংখ্যা আরও বেড়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। 2024 সালের জানুয়ারিতে রাজস্থানের জয়পুরে পুলিশ 500 জন বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিককে আটক করে। এপ্রিল মাসে গুজরাতের আহমেদাবাদ এবং সুরাটে ধরা পড়ে 1000-এরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসী। পশ্চিমবঙ্গ, বিশেষত মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং মালদা, এই জেলাগুলোতে তো এমন অনুপ্রবেশ রীতিমতো উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
ভারতের তরফে অনুপ্রবেশ ঠেকাতে ব্যাপক ধরপাকড়ের মাঝেই সীমান্ত ঘিরে উত্তপ্ত হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিমপাতার মতন তিক্ত পর্যায়ে পৌঁছেছে, তার অন্যতম প্রধান কারণ ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসী, যারা সীমান্ত দিয়ে ঢুকছে, টাকা দিচ্ছে এবং ভারতের জাল নথি তারা তৈরি করছে, সুযোগ সুবিধা ভোগ করছে, ভোট দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের ভোট ব্যাংক হিসেবে কাজ করছে এবং আর 5টা সাধারণ ভারতবাসীর মতোই সুযোগ সুবিধা ভোগ করছে। বিষয়টা কি যথেষ্ট উদ্বেগজনক নয় আজকের দিনে দাঁড়িয়েও? গত কয়েক মাস ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে ধরা পড়েছে হাজার হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসী। এদের অনেককেই সীমান্তে পৌঁছে দিয়ে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার তাদের গ্রহণ করতে নারাজ। অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজেদের পরিচয় গোপন রাখেন অথবা জাল পরিচয়পত্র বানিয়ে ফেলেন। তাছাড়াও যতজনকে ধরা হচ্ছে তাদের ফিরিয়ে দেওয়ার মতো কোনো কূটনৈতিক বা কার্যকর বন্দোবস্ত এখনো পর্যন্ত নেই। বাংলাদেশও অনেক সময় অনুপ্রবেশকারীদের নিজেদের নাগরিক হিসেবে স্বীকারই করতে চায় না, ফলে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়ে দিয়েছেন, ভারত যদি কোনোভাবেই জোর করে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে তা কখনো মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীও হস্তক্ষেপ করতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। ফলে সীমান্তে এই অনুপ্রবেশকারীদের নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ কিন্তু চরমে পৌঁছেছে। তারা বাংলাদেশি নাগরিক, এটা প্রমাণিত। তাদের কাছে ভুয়ো ভারতের নথি রয়েছে, নাগরিকত্ব রয়েছে, সেটাও প্রমাণিত। কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে গ্রহণ করতে নারাজ। এবার তাদের মানে সেই অবৈধ অভিবাসীদের অস্তিত্ব নিয়ে এখন চরম দুর্ভোগ তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবে আরও একটা প্রশ্ন উঠছে, কাঁটাতার থাকার পরেও অনুপ্রবেশকারীরা কিভাবে বাংলায় ঢুকছে? ভারত এবং বাংলাদেশের মধ্যে 4096.7 কিলোমিটার সুদীর্ঘ সীমান্ত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় 3232 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দেওয়া হয়েছে, কিন্তু বাকি অংশ উন্মুক্ত, এখনো পর্যন্ত উন্মুক্ত। অনেক জায়গায় নদী, দ্বীপ, গ্রাম, এনক্লেভ ইত্যাদির কারণে কাঁটাতার বসানোই যাচ্ছে না, ফলে অনুপ্রবেশের সুযোগ থাকছে। অনেক সময় রাতের ঘুটঘুটে অন্ধকারকে কাজে লাগাচ্ছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। নদীপথ বা অরক্ষিত বনাঞ্চলের ফাঁক ফোকর দিয়ে গলে বাংলাদেশ থেকে ঢুকে পড়ছেন মানুষজন ভারতবর্ষে। অনেক সময় আবার বিএসএফ এর চোখে ধুলো দিয়ে চোরা পথে ঢুকিয়ে দিচ্ছে পাচারকারীরা। তার উপর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী মানে বিজিবি অনেক সময় ভারতের পক্ষকে সীমান্তে কাঁটা তার বসাতে বাধা দেয়। 2024 সালের জানুয়ারিতেই বিএসএফ এবং বিজিবির মধ্যে এই নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়। এমনকি 1975 সালের এক দ্বিপাক্ষিক চুক্তিও রয়েছে, যা সীমান্তে স্থায়ী কাঁটাতার বসাতে ভারতকে কিছুটা আটকে দেয়। তাহলে দাঙ্গার পিছনেও কি ওই অনুপ্রবেশকারীরা? মার্চ মাসে মুর্শিদাবাদের একাধিক জায়গায় যে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছিল, তার পিছনেও কি রয়েছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বড় ভূমিকা? এমনটা তো দাবি করছেন একাংশ। এইসব অঞ্চলে ভিনদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা এতটাই বেশি যে স্থানীয় জনসংখ্যার ভারসাম্যই বদলে যাচ্ছে, অভিযোগ উঠছে তেমনটাই। তবে এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ যে রয়েছে তা কিন্তু একেবারে অস্বীকার করা যায় না। বহু অনুপ্রবেশকারী ভোটার কার্ড বানিয়ে ভোট দেন এবং তাতে স্বার্থসিদ্ধি হয় বিশেষ কিছু রাজনৈতিক দলের, কারণ তাদের বড় ভোট ব্যাংক হিসেবে কাজ করে এই অবৈধ অনুপ্রবেশকারীরা। রাজনৈতিক দলগুলো তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে বলে বিরোধীদের অভিযোগ। বিশেষজ্ঞদের মতে শুধু
সীমান্তে কাঁটাতার বসালেই তো হবে না, প্রয়োজন স্থানীয় স্তরে নজরদারি বাড়ানো, আধার এবং ভোটার আইডির জালিয়াতি রোখা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। কিন্তু সেই কাজ কি তৃণমূল সরকার করছে? আপনার কি নজরে আসছে? আপনার চারিপাশে কি ঘটছে শাসক দলের অঙ্গুলি হেলনে? মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন বিষয়, নতুন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।